A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন পৃথিবীতে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, যেটা হলো হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হলো হরমুজ প্রণালী, এবং নো ম্যাটার আপনি ঢাকায় থাকেন নাকি দিল্লিতে থাকেন নাকি আমেরিকা থাকেন নাকি ইউরোপে থাকেন, হরমুজ প্রণালী বন্ধের কারণে আপনার জীবন পার্সোনালি এফেক্টেড হবে। আপনারা জানেন ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে অ্যাটাক করে। এই অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডারকে খুন করা হয়, এবং এই অ্যাটাকের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানস রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC ওরা রিটেলিয়েশন করে। এবং রিটেলিয়েশনে ওরা এমন একটা জিনিস করে এবার, যেটা ওরা যে করবে এটা কেউ ধারণা করে নাই, কারণ ইরান অনেকবার বলছে যে ওরা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, বাট কখনো করে নাই, এবার করেছে। মাত্র 21 মাইলের এই যে হরমুজ প্রণালী, এই জিনিস এত পাওয়ারফুল কেন? আজকে আমরা কথা বলবো হরমুজ প্রণালী বন্ধ করলে আসলে কি হয়, আপনি কিভাবে পার্সোনালি এফেক্টেড হবেন হরমুজ প্রণালী বন্ধ করার কারণে, এবং বাংলাদেশের জন্য সামনে কেন বিপদ আসতে পারে। চলেন শুরু করা যাক। আপনি যদি গুগল ম্যাপে হরমুজ প্রণালীর দিকে তাকান, আপনি দেখবেন একদিকে ইরান এবং আরেকদিকে ওমান এবং UAE। মোটামুটি 104 মাইলের মতো লম্বা একটা প্যাসেজ হয়ে পানির, বাট ওই 104 মাইলের মধ্যে 21 মাইলের একটা জায়গা আছে যেটা খুব ন্যারো, ওই জায়গাটাকে হরমুজ প্রণালী বলে মেইনলি। ওই ন্যারো জায়গার মধ্যে 2 মাইলের একটা স্পেস আছে, যেই স্পেসটা পৃথিবীর ইকোনমির ভয়ঙ্কর একটা অংশ। ওই 2 মাইল দিয়ে প্রত্যেক দিন 20 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যায়। পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস আছে তার 5 ভাগের 1 ভাগ ওই 2 মাইল চিপাটা দিয়ে যায়। পৃথিবীতে যত তেল আছে তার 27% ওই চিপাটা দিয়ে যায়। 2018 সালে একটা হিসাব করা হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিন প্রায় $1.5 বিলিয়ন সমপরিমাণ এই অয়েল, গ্যাস, এই টাইপ জিনিসপত্র যায়। এটা 2018 সালের রিসার্চ। আজকে তো 2026 সাল, অনেক দিন পরে, এবং এখন এই নাম্বারটা কেউ জানে না, বাট ধারণা করা হচ্ছে 3 থেকে 4 বিলিয়ন পার ডে। এখন আপনাকে আমি একটু বুঝাই হরমুজ প্রণালী বন্ধ করলে মেইনলি কার ক্ষতি হয়। প্রথমেই আপনি বুঝতেই পারতেছেন যে যারা তেল বিক্রি করে তারা এখন আর তেল পরিবহন করতে পারবে না, কারণ তেল পরিবহন তো ওটার ভিতর দিয়ে নিয়ে যেতে হইতো। সো যারা তেলের উপর নির্ভরশীল ইকোনমি যে দেশগুলো, সেই দেশগুলোর ক্ষতি হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং ফাইনালি ইরানের নিজেরও ভয়ঙ্কর ক্ষতি হবে। আসলে আমি একটু ম্যাপটা দেখাই আপনাদের, তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটু গুগল ম্যাপটা দেখি। এইটা হলো ইরান, আমি একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো ইরান, এবং এই পাশে আছে বাহরাইন, কাতার, ঠিক আছে, এবং কুয়েত। এই যে জিনিসটা বের হয়েছে, এটাকেই বলা হচ্ছে হরমুজ প্রণালী। এখন হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ কেন, এটা বোঝার জন্য আপনার একটু জুম আউট করতে হবে। বাট আগে একটু মাথায় রেখেন, মনে করেন আপনি কুয়েতের অথবা আপনি ইরাকের অথবা আপনি বাহরাইনের অথবা আপনি কাতারের, আপনি মাত্র তেল বা গ্যাস প্রডিউস করছেন। এখন আপনি এই তেল বা গ্যাস পুরো দুনিয়ায় নিতে চান। ধরেন আপনি কাতার, আপনি নিতে চান। এখন আপনি কিভাবে নেবেন? এতদিন পর্যন্ত এই যে এখান থেকে জাহাজে যাইতেন এবং তারপর জাহাজ দিয়ে এখান থেকে বাইর করে নিয়ে আসতেন। এই প্রণালীটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে আপনার উপায় কি? আমি যদি জুম আউট করি, আপনি বুঝবেন আপনার আসলে আর কোনো উপায় নেই। কারণ দেখেন, এদিক দিয়ে কিন্তু বের হওয়া যায় না, এখানে সব আটকানো, এগুলো সব আটকানো। এখানে কিন্তু ল্যান্ড আছে মাঝখানে, যে আমি যদি একটু জুম ইন করি, এগুলো সব ল্যান্ড দিয়ে আটকানো। সো জুম আউট করলে আপনি দেখবেন এই হরমুজ প্রণালীটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাইলে এই পুরা গালফের দেশগুলার তেল, গ্যাস এগুলো বাইর করার আসলে কোনো উপায় নাই। কারণ এখন একমাত্র উপায় হলো ওর বের করে পুরা এখান থেকে তো বাইর করতে পারবে না। সো রোডে করে পুরা ওই পাশে নিতে হবে, এবং তারপর ওই দিক থেকে মেডিটেরিয়ান সি দিয়ে বাইর করতে হবে, যেটা সম্ভব না। এবং এই টাইপ কাজকর্ম কখনোই করা যায় না, প্লেনে করেও আপনি তেল গ্যাস নিতে পারবেন না। সো এটা এমন একটা প্রবলেম, যেই প্রবলেমের কোনো অল্টারনেটিভ সলিউশন নাই। ছোটোখাটো কিছু গ্যাস নেটওয়ার্ক আছে, বাট ওইটা দিয়ে ধরেন দিনে 1 মিলিয়ন ব্যারেলও যায় না। সো মোট কথা হলো কোনো সলিউশন আসলে নাই। আচ্ছা, আমরা একটু পিছনে আসি এবং আমরা বোঝার চেষ্টা করি পুরো ব্যাপারটা হলো কি জন্য। আপনারা জানেন 2024 সালে ইসরায়েল এবং ইরানের মধ্যে ফার্স্টবারের মতো মিলিটারি স্ট্রাইক এক্সচেঞ্জ হয়। 2025 সালে তো 12 দিনের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটা নিয়ে আমার আলাদা ভিডিওই আছে। এবং ওই যে 12 দিনের যুদ্ধটা হয়, ওই যুদ্ধটাই কিন্তু আমেরিকা B2 বম্বার এনে ওই যে ইরানের তথাকথিত নিউক্লিয়ার স্থাপনা ধ্বংসের জন্য অভিযান চালাইছিল। আপনারা জানেন নাকি জানি না, গত 2-3 সপ্তাহে আমেরিকা ভয়ঙ্কর কিছু কাজ করছিল, যা হলো ওদের যত পাওয়ারফুল রণতরী টাইপ জিনিসপত্র আছে সব কিছু ওরা মিডল ইস্টে নিয়ে আসতেছিল। 2003-এ ইরাকে যখন ইনভেশন করে আমেরিকা, তারপরে এইরকম পাওয়ারফুল মুভমেন্ট আমেরিকার দেখায় নাই। আপনারা জানেন যে একটা ওই যে রণতরী আছে USS আব্রাহাম লিঙ্কন বলে, ওইটা আসছে। তারপর জেরাল্ড ফোর্ড নামে আরেকটা রণতরী আছে, ওইটা আসছে। এই রণতরীগুলা এত বড়, রণতরী মানে হলো অনেক বড় জাহাজ। এই জাহাজগুলো এত বড় যে এক একটা জাহাজের উপরে 150-র বেশি প্লেনই থাকতে পারে, ফাইটার জেট। যাই হোক, ফেব্রুয়ারির 28 তারিখে একই সাথে আমেরিকা এবং ইসরায়েল
ইরানের উপরে অ্যাটাক চালায়। সবসময়ের মতো এইবারও ওরা বলছিল যে অ্যাটাকের উদ্দেশ্য হলো ইরানের সিনিয়র লিডারশিপ, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইরানের মিলিটারি লিডার্স এবং ইরানের মিলিটারি স্থাপনা, এই টাইপ জিনিসপত্রগুলো ধ্বংস করা। বাট আসলে অত বাজ বিচার করে ধ্বংস করে নাই, মোটামুটিভাবে কার্পেট বম্বিং করা হয়েছে ইরানে, এবং ইরানের যতগুলো মেজর সিটি আছে সবকটা অনেক ধসায় দেওয়া হয়েছে। আপনারা টুইটার, যেটা এখন এক্স বলা হয়, ওখানে গেলে দেখতে পারবেন যে ভয়ঙ্কর অবস্থা। ইরানে কিন্তু অনেকদিন ধরে প্রোটেস্ট চলতেছে, ইকোনমির অবস্থা খারাপ, ওদের যে সুপ্রিম লিডার তার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হচ্ছিল, অনেকদিন ধরে প্রোটেস্ট চলতেছিল। প্রোটেস্টের কারণে ইন্টারনেট অলরেডি লিমিটেড, এবং এই কারণে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। যা বুঝতেছি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তার কোনটুক আসল কোনটুক এআই এখনো প্রেডিক্ট করা কঠিন। ডোনাল্ড ট্রাম্প 8 মিনিটের একটা ভাষণ দিয়েছে, এবং এই ভাষণের ভিতরে উনি বলেছে, অ্যাটাক শুরু করার পরে ভাষণ দিয়েছে, এবং ভাষণ উনি বলছে যে আমাদের এই অ্যাটাকের উদ্দেশ্য হলো ইরানে রেজিম চেঞ্জ করা। ইরানে যে রেড ক্রস আছে তারা একটা রিপোর্ট দিয়েছে গতকাল, এবং তারা বলছে যে 200 জন মারা গেছে প্রথম দিনের স্ট্রাইকে, এবং টিপিক্যাল ইসরায়েল যা করে তাই করছে। মেয়েদের একটা স্কুলে হামলা চালাইছে, বম ফেলছে, এবং 50 জন বাচ্চা মারা গেছে ওই জাস্ট একটা বমিংয়েই। যাই হোক, ইরানকে যখন অ্যাটাক করা হয় ইরান অবশ্যই রিটালিয়েশন দেখানো উচিত ছিল, এবং রিটালিয়েশন হিসেবে ইরান যেটা করে, ওর আশপাশে আমেরিকার যত বন্ধু বান্ধব আছে এবং আমেরিকার যত বেজ আছে সব জায়গায় একসাথে মিসাইল অ্যাটাক করে। বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত, এগুলো তো আমেরিকার বন্ধু, এবং এগুলোর বেশিরভাগ জায়গায় কিন্তু আমেরিকার বেজও আছে, সেগুলোর সবকটাই ইরান অ্যাটাক করে। আপনারা হয়তো দেখছেন অলরেডি যে বুর্জ খলিফা খালি করা হচ্ছে, কারণ বুর্জ খলিফায় বমিং এর আশঙ্কা করা হচ্ছে। পাম জুমায়রায় আগুন ধরে গেছে, কারণ পাম জুমায়রাও কিন্তু একটা বম পড়ছে। মোটামুটি ভাবে এই রিজিয়নের ভিতরে আমেরিকার যত বন্ধু আছে সবাই ভয়ের মধ্যে আছে, কারণ ইরান কখন ওদেরকে অ্যাটাক করবে কেউ বুঝতেছে না। এবং এই অ্যাটাকের সাথে সাথে ইরান আজকের ভিডিওর যে মেইন আলোচ্য বিষয় হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীও বন্ধ ঘোষণা করছে। হরমুজ প্রণালীতে গত 24 ঘন্টায় যত জাহাজ আসছে সবাইকে ইরানের আর্মি বলছে যে ভাই তুমি দাঁড়ায় থাকো অথবা ফিরে চলে যাও, তোমরা ঢুকতে দেওয়া হবে না। Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out. তেলের দাম বাড়ছে অলরেডি, যুদ্ধের বয়স এখনো 24 ঘন্টা হয় নাই, 12%। বলা হচ্ছে যে 7 থেকে 10 দিনের মধ্যে তেলের দাম 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে যদি হরমুজ প্রণালী এভাবে বন্ধ থাকে। আমরা তেল করতেছি এই কারণে মনে হইতেছে যে হরমুজ প্রণালী দিয়ে মনে হয় তেলই আসে, বাট ব্যাপারটা কিন্তু তা না। হরমুজ প্রণালী দিয়ে অনেক গ্যাসও আসে। আপনারা হয়তো জানেন যে কাতার পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট, আই থিঙ্ক রাশিয়া ফার্স্ট, কাতার সেকেন্ড, ফার্স্টকে আমি জানি না, সেকেন্ড লার্জেস্ট এলএনজি প্রডিউস করে, এবং ওরা যত গ্যাস প্রডিউস করে সব গ্যাসই ওরা হরমুজ প্রণালী দিয়ে বাইর করে পুরো দুনিয়ায় সাপ্লাই দেয়। বাংলাদেশও কিন্তু গ্যাস কিনে, এই এক্স্যাক্টলি এই চ্যানেল দিয়ে আসে। পুরো দুনিয়ার 20 থেকে 30% গ্যাস এই চ্যানেলটা দিয়ে বের হয় শুধু কাতার থেকেই, এবং পুরাটা বন্ধ। আপনার বুঝতে হবে তেল, গ্যাস, জ্বালানি, যেটা আমরা বলি সহজ বাংলায়, জ্বালানি জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে জ্বালানির প্রাইসে যখন ইম্প্যাক্ট পড়ে তখন আমাদের জীবনের সব কিছুর উপর ইম্প্যাক্ট পড়ে। কারণ ধরেন আপনি চাল কিনবেন, চালটা তো ট্রাকে করে আসছে, ট্রাকে করে কিভাবে আসছে, ট্রাকের ভিতরে তেল ছিল, ট্রাকে করে আসার আগে কৃষক যখন ফলাইছে তখন কৃষকের কাছে ওই বীজটা আনতে তেল দিয়ে প্লেনে করে বা জাহাজে করে আনতে হয়েছে। সো পুরো দুনিয়ার ইকোনমি অ্যাকচুয়ালি তেল এবং গ্যাসের সাথে ভয়ঙ্করভাবে রিলেটেড, এবং এই কারণে বলা হচ্ছে যদি 30 দিন হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে পুরো দুনিয়ার রিসেশনে চলে যাওয়ার সম্ভাবনা 75%। রিসেশন হলে কি হয় আপনারা হয়তো জানেন, রিসেশন হলে জব বন্ধ হয়ে যায়, নতুন কোনো জব ক্রিয়েশন হয় না, স্কুইজ হয় ইকোনমি, মানে কেউ খরচ করতে চায় না। কেউ যখন কোনো কিছু খরচ করতে না চায় কোনো একটা দেশে, তখন ওই দেশের জিডিপি হ্রাস পায়। কারণ ধরেন আমি বেতন পেয়েছি কিন্তু আমি খরচ করব না, আমি যদি খরচ না করি তাহলে দোকানে আমি বেশি টাকা দিব না, দোকানে আমি যদি বেশি টাকা না দিই তাহলে ওই দোকানদার যে সে বেশি ইনকাম করতে পারবে না, সো সে তার বাচ্চার জন্য বেশি খরচ করতে পারবে না। সে যদি তার বাচ্চার জন্য বেশি খরচ করতে না পারে তাহলে তার বাচ্চার জন্য সে যেখান থেকে জিনিসপত্র কিনতো সেগুলোও সে কিনতে পারবে না। সো পুরো ইকোনমিটা শ্রিঙ্ক হয়ে যায়, যেটা ভয়ঙ্কর বাজে একটা ব্যাপার। এবং আপনারা বুঝতে পারতেছেন যে একদম বিপদে না পড়লে ইরান কখনো এই জিনিস করতো না, কারণ ইরানের নিজেরই 95% ইনকাম হয় এই হরমুজ প্রণালী দিয়ে। সো হরমুজ প্রণালী বন্ধ করে নিজের উপরেই ভয়ঙ্কর একটা বিপদ ডেকে আনছে, বাট ও বাধ্য হয়েছে ডেকে আনার জন্য, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। বাংলাদেশের কথা যদি আমি আপনাকে বলি, আমাদের অফিসিয়াল ডেটা হলো আমাদের 40 দিনের রিজার্ভ থাকে, 30 থেকে 40 দিনের মতো অয়েলের রিজার্ভ থাকে। মানে হলো নতুন অয়েল যদি ইম্পোর্ট করা না হয় তারপরেও আমরা বাংলাদেশে 30 থেকে 40 দিন গাড়ি চালাইতে পারবো। বাট এরপর কি? এরপরে যা হয় তাই হবে,
পাওয়ার কাট, ধরেন কারেন্ট চলে যাবে, গ্যাস দিয়ে যা যা চলে ওগুলোর দাম হয় অনেক বাড়বে, অথবা ওগুলো বন্ধ হয়ে যাবে। এটা ভয়ঙ্কর ব্যাপার আসতেছে সামনে। আরেকটা খুব ভয়ঙ্কর ব্যাপারে আমরা এফেক্টেড, যেটা ইউরোপ হয়তো এফেক্টেড না, কারণ ইউরোপও কিন্তু তেল গ্যাস অনেক ইম্পোর্ট করে এবং ওদেরও তেল গ্যাসের ক্ষতিটা হবে। বাট আরেকটা ভয়ঙ্কর ক্ষতি বাংলাদেশের হবে, যেটা অন্য কারো হবে না, সেটা হলো রেমিটেন্সের ক্ষতি। আপনারা জানেন যে 10 মিলিয়নের বেশি বাংলাদেশি 22 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠায় জাস্ট এই গালফের দেশগুলোর থেকে। সামনে ঈদ আসতেছে, তারপরে আরেকটা ঈদ আসতেছে এবং ঈদের সময় রেমিটেন্স আরও বাড়ে। যখন এই রিজিয়নটার ভিতরে যুদ্ধ লাগে তখন কি হয়, তখন মানুষ সবচেয়ে আগে কনস্ট্রাকশন, মানে এমন এমন জিনিস যেগুলো এখনো পুরোপুরি হয় না এবং আপাতত না হলেও হয় 1 বছর পরে শুরু করলেও হয়, সো কনস্ট্রাকশন, রোড ওয়ার্ক, তারপরে এই টাইপ ক্লিনিং এই টাইপ জিনিসপত্র আগে বন্ধ করে দেয়। এবং আনফর্চুনেটলি আমাদের সবচেয়ে বড় লেবার ফোর্স এই কাজগুলোই করে, এবং এগুলো যখন বন্ধ করে দেওয়া হবে আমাদের রেমিটেন্সে ভয়ঙ্কর এফেক্ট আসতে পারে বলে সবাই সন্দেহ করতেছে। এখন আমরা সবাই ওয়েট করতেছি বোঝার জন্য যে এটা কি টেম্পোরারি নাকি, কারণ ইরান নিজেও এটা অনির্দিষ্টকাল চালাতে চাবে না, কারণ ওদের নিজেদেরও অনেক ক্ষতি হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইরানের নতুন সুপ্রিম লিডার কে হবে এটা এখনো আমি যখন এই ভিডিও রেকর্ড করতেছি আমি জানি না, এখন অ্যানাউন্স হয় নাই। সে কি প্রো আমেরিকা হবে, যেটা আমেরিকার মনে মনে খায়েশ, নাকি সে অ্যাকচুয়ালি একটা উত্তরসূরি হবে ইরানের যে আগের সুপ্রিম লিডার ছিল তার, এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। যদি আমেরিকার পছন্দের কেউ হয় তাহলে হরমুজ প্রণালী খুব সহজেই আবার খুলে যাবে। যদি অ্যাকচুয়াল সাকসেসর হয়, অ্যাকচুয়াল উত্তরসূরি হয় আগের জনের, তাহলে হয়তো হরমুজ প্রণালী খুলবে না, ওরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং তারপর খুলবে। অলরেডি আইআরজিসি বলছে যে আমরা দোজক পর্যন্ত যাইতে রাজি এর প্রতিশোধ নেওয়ার জন্য, এবং জায়নিস্টদের এবং আমেরিকাকে এবং আমেরিকার বন্ধুদের সাথে আমরা যা যা করা দরকার তাই করব প্রতিশোধ। কারণ আপনারা বুঝতে পারতেছেন না যে বিষয়টা কত, এই জিনিসটা এত ডাইনামিক, যেটা আজকে যদি আমরা হরমুজ প্রণালী নিয়ে আলাপ করতেছি এই কারণে আমরা অত ডিটেইলে যাব না। বাট আয়াতুল্লাহ খোমেনি যে সে কিন্তু মানে গডের পরে সেকেন্ড মোস্ট রিলিজিয়াসলি পাওয়ারফুল ফিগার ইরানের, আল্লাহকে মানে তারপর উনারে মানে, এই অবস্থা। সে তো শুধু মানে দেশের প্রধান না বাংলাদেশের মতো, সে একই সাথে রিলিজিয়াস হেডও, এই কারণে ওর বলা হয় সুপ্রিম লিডার। সো ওকে মেরে ফেলা হয়েছে, আবার এমন একটা সময় ওকে মেরে ফেলা হয়েছে যখন ইরানে 70 থেকে 80% মানুষ উনার বিরুদ্ধেই প্রোটেস্ট করতেছিল, খুশি ছিল না, কারণ অনেক বেশি অপারেশন ছিল, এই করতে দিব না, অনেকটা মানে অথরিটেরিয়ান রিজিম হইলে যা হয় ওই ব্যাপারটা ছিল। সো এত ইন্টারেস্টিং এবং এত অদ্ভুত একটা ক্যাচালের মধ্যে পুরো ব্যাপারটা পড়ছে যে কিছুই বোঝা যাচ্ছে না যে সামনে কি হবে। আমরা জাস্ট ওয়েট করতে পারি এবং দেখতে পারি। খুবই সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের, আপনারা যদি সময় টিভি, 71 টিভি ইত্যাদি দেখেন, আপনারা দেখবেন ইরান পাগলের মতো জিততেছে। আবার আপনি যখন প্রো ইসরায়েল টিভিগুলা দেখবেন, ধরেন ফক্স টিভি, ফক্স নেটওয়ার্ক ইত্যাদি, যেগুলো আর কি ট্রাম্পের অনেক সাপোর্টার, এরকম রাইট উইং মিডিয়া যখন আপনি দেখবেন, তখন আপনি আবার দেখবেন যে আমেরিকা এবং ইসরায়েল ফাটায় ফেলতেছে। দুটোর কোনোটাই পুরোপুরি সত্য না, বাট বেশিরভাগ সময় বাংলাদেশের গুলো কম সত্য। আপনার বেস্ট হবে যদি আপনি মিডল ইস্টের নেটওয়ার্কগুলো ফলো করতে পারেন। মিডল ইস্টের ভিতরেও অ্যাকচুয়ালি আবার আমেরিকার প্রো অনেক কিছু আছে। সো এই মুহূর্তে যাই আপনি দেখবেন চেষ্টা করবেন উইথ আ গ্রেইন অফ সল্ট, মানে যাই দেখবেন তাই বিশ্বাস না করে নেওয়া, কারণ অনেক ধরনের আজগুবি নিউজ এখন আসা শুরু হবে, অলরেডি আসতেছে। আমি দেখতেছি বাংলাদেশের চ্যানেলগুলো ঝাঁপায় পড়ছে আবল তাবল নিউজ পাবলিশ করার জন্য, এবং এই জিনিস সম্ভবত কন্টিনিউ হবে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। আমি জাস্ট কুইক একটা আপডেট ভিডিও বানাতে চেয়েছিলাম আপনাদেরকে একটু ইনফর্ম করার জন্য যে কি হচ্ছে। ভালো থাকেন, টাটা।